নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন লাদিনী। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। এই এলি নাকি খুকু? এত দেরি হলো যে? ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিলাম বাবা, সেই বেলঘরিয়া থেকে লেক গার্ডেন্স। ভাবো একবার রাস্তাখানা, আর বাস ট্রামের যা অবস্থা, উফ। একটু সকাল সকাল ফিরবি তো মা, সবে সবে নতুন বসতি হচ্ছে, এদিককার পথঘাট এখনো। আর বৃষ্টি হলে তো কথাই নেই। আয় এখানে এসে একটু বস, আজকাল তো আর আসিসই না আমার কাছে। কি যে বলো বাবা, দিনের মধ্যে কতবার যে তোমার সঙ্গে দেখা হয়, কতবার কথা হয়। দাঁড়াও, কাল থেকে আমি একটা নোট রাখবো। হ্যাঁ, এখন তো গুনে গুনেই কথা বলবি। থাক থাক, আর অত ভক্তির দরকার নেই, পায়ের কাছে বসতে হবে না। এসো, আমার সামনে এসে বসো তো মা। অনাদিনাথ বসবার ঘরের কোচের ওপর আধশোয়াভাবে নিজেকে কোনো রকমে গুটিয়ে রেখেছিলেন। দীর্ঘ চেহারা এইটুকু কোচে ধরবে কেন? একখানা হাত মাথার নিচে আর একখানি ইংরেজি থ্রিলার ধরে আছেন। রেলে বড় অফিসার ছিলেন, তখন থেকে এসব পড়ার অভ্যাস। রিটায়ার করবার পরেও এসব ছাড়তে পারেননি। মন খারাপ থাকলে আরও বেশি করে পড়েন। বিথিকা বাবার সামনে এসে বসত, একেবারে কোলের কাছে, যেন ৮-৯ বছরের মেয়ে। কিন্তু অনাদি তালুকদার অত সহজে ভুললেন না। তরুণী মেয়ের সাজসজ্জার ঘটার দিকে তাকালেন। অনেক কিছুই তিনি পছন্দ করেন না, বিশেষ করে ওই লিপস্টিক। তাছাড়া অত খুশি খুশি ভাবই বা কিসের মেয়ের? আজও কি দেখা সাক্ষাৎ? নন্দিনীর উল্লাসের কারণ আন্দাজ করবার চেষ্টা করলেন অনাদিনাথ। কাছে বসে বিথিকা বাবার মাথায় কপালে হাত বুলিয়ে দিতে লাগল। তোমার চুল একেবারে উঠে গেল বাবা। অনাদিবাবু মেয়ের দিকে তাকালেন। যদি বলি এর মূলে তুমি? বিথিকা মধুর ভঙ্গিতে হাসল। ইস, বললেই আমি শুনব কি না? টাক তোমাদের বংশগত, 3 পুরুষ ধরে টাক। অনাদিনাথ হাসলেন। জানিস আমার মা তোর কি নাম রেখেছিলেন? তিনি তো তোকে মাস 3 বেশি দেখে যাননি, কিন্তু তাকে দেখলেই তুই এমন গদগদ করতিস, হাসতিস খলখল করে। তিনি তোর নাম রেখেছিলেন আহ্লাদি। জানি বাবা, তুমি আবার ওটা চালু করতেও চেষ্টা করেছিলে, সেটাও জানি। তোমার মায়ের দেওয়া নাম যে শেষ পর্যন্ত আমার ওপর চাপিয়ে দাওনি, এই রক্ষে। আমি যদি জোর আপত্তি না করতাম আর দাদারা আমার সঙ্গে না থাকতো, তাহলে ওই নাম আমাকে কলেজে ইউনিভার্সিটিতে বয়ে বেড়াতে হতো। কি মারাত্মক কাণ্ড হতো একবার ভেবে দেখো। আরে আমি কি ওইটাই রাখতাম নাকি? আমি একটু সংস্কার করে নিতে চেয়েছিলাম। আমি বলেছিলাম নাম হবে লাদিন। বিথিকা হেসে উঠল। ওরে বাবা, কেউ উচ্চারণ করতেই পারত না, বিশেষ করে সর্দি টর্দি হলে। খুকু, অত চপলতা ভালো নয় সব সময়। শোনো, তোমার সঙ্গে আমার গুরুতর জরুরি কথা আছে। সে যে কি কথা বিথিকা তা জানে। সে কথা প্রায় রোজই এখন এ বাড়িতে হয়। তবু বিথিকা বাবার মুখের দিকে তাকাল। সুরমা পড়া ওর আয়ত দুটি চোখ এখন বেশ প্রশস্ত। শোনো, সেটা বিনা কারণে রাখিনি। তুমি আবার একমাত্র মেয়ে, সবচেয়ে শেষের, সবচেয়ে আদরের সন্তান। কি আনন্দ যে হয়েছিল তোমাকে পেয়ে। তোমার নিজের যখন ছেলে মেয়ে হবে তখন তুমি বুঝবে।
সারা বাড়ি ভরে আনন্দের ফোয়ারা ছুটেছিল। কন্যাদায়ী বলি আর যাই বলি, যে ঘরে মেয়ে নেই সে ঘরে কি লক্ষ্মী আছে? তোমার মা বলেছিলেন, যাক, এতদিনে তোমার একজন সোহাগী জুটল। মেয়ে মেয়ে করে পাগল হয়ে গিয়েছিলে। তুমি এখনো তো আমাকে নিয়ে সেই পাগলই আছো বাবা। তোমার কাছ থেকে যা পেয়েছি। থাক থাক, তোমার ওই কেতাবি ভাষা তুমি রাখো। বাপের কাছ থেকে ছেলে মেয়েরা পাবে না তো কে পাবে শুনি? পেয়েছ তো স্বীকার করলে, কিন্তু বদলে দিচ্ছ কি? মিথিকা চুপ করে রইল। জানে এ কথা উঠবেই। যখনই বাবার সঙ্গে দেখা হয় এ কথা ওঠে। আমার কথার জবাব দাও খুকু। কি জবাব দেব বাবা? তোমাকে কি আমি কিছু দিতে পারি? সেই ক্ষমতা, সেই সাধ্য কি আমার আছে? তোমার ক্ষমতা আছে আমি জানি। তুমি এমএ পাশ করেছ, আর একটু পড়াশুনো করলে তুমি ফার্স্ট ক্লাসটাও পেতে। তা না পেলেও মোটামুটি তোমার রেজাল্টে আমি খুশি। হিস্ট্রি আমারও ফেভারিট সাবজেক্ট ছিল, তুমি তাই নিয়েছ। স্পন্সার্ড কলেজে চাকরিও পেয়েছ। মাইনের টাকা তোমার দাদাদের মতোই তুমি তোমার মায়ের হাতে ধরে দাও। সেসব দিক থেকে তোমার বিরুদ্ধে তো কোনো নালিশ নেই আমার। তুমি লক্ষ্মী মেয়ে। কিন্তু তুমি আমার কথা শুনে চলছ কই? অথচ এইটাই হচ্ছে আসল কথা। আর সব তুমি মানো আর নাই মানো, টাকা পয়সা কিছু দাও আর নাই দাও, কিচ্ছু এসে যায় না। কিন্তু আমার মূল কথাই তুমি যদি না শোনো। এ কথা যে আসল কথা, মূল কথা না হোক বিশেষ মূল্যবান কথা, তা বিথিকা মানে বলেই তো বাবার কথা শুনতে তার দেরি হচ্ছে। আমি শেষ কথাই বলে দিলাম তোমায়, যদি আমার কথা না শোনো, আমি আর 1 সপ্তাহ দেখব, তারপর সংসার ত্যাগ করে আমি চলে যাব। মিথিকা এবার উঠে দাঁড়াল। তারপর হেসে বলল, সেই ত্যাগটা যেন 1 মাস বাদে হয়। তখন থেকে আমার সামারের ছুটি আরম্ভ হবে তো। তাতে আমার কি? বারে, আমি আর মাও তোমার সঙ্গে যেতে পারবো। সেবার যেমন হরিদ্বার গিয়েছিলাম। হেসো না খুকু। সব কথা অমন করে হেসে উড়িয়ে দিতে হয় না, আর তা উড়িয়ে দেওয়াও যায় না। দেখো গিয়ে ঘরে তোমার মায়ের কি অবস্থা। অসুখে ভুগছে, তবু ওষুধ বিশুধ কিচ্ছুটি খাবে না। খাবে কি? মনে শান্তি আছে যে খাবে? আচ্ছা বাবা, আমি যাই তাহলে। আমি এক্ষুনি মাকে ওষুধ খাইয়ে দিয়ে আসি গিয়ে। পাশেই মার ঘর, গৃহস্থালীর সবচেয়ে বড় ঘর। ডাবল বেডের সেকেলে খাট ঘরের অর্ধেকটা জুড়ে রয়েছে, আর একধারে বড় একটা গোদরেজের আলমারি। ভিতরটা জিনিসপত্রে ঠাসা, তবুও বেচারাকে দুটো বড় বড় বোচকা মাথায় করে দাঁড়াতে হয়েছে। বিথিকা নিজের রুচি মতো মায়ের ঘর আর গুছিয়ে রাখতে পারল না। উত্তর দিকে কুলুঙ্গিতে লক্ষ্মীর আসন পাতা, এখনও দ্বীপ জ্বলছে। ঘটের ওপর আমের পল্লব, ফুল দুর্বার ঘটা দেখে মনে হয় সন্ধ্যায় পূজা পাঠ শেষ হয়েছে। মনে পড়ল আজ তো বৃহস্পতিবার। ছোট্ট রেকাবিতে একখানি বাতাসা এখনো অবশিষ্ট। বিথিকা এগিয়ে এসে বাতাসাখানা টপ করে মুখে ফেলে দিল। সেই ছেলেবেলার অভ্যাস এখনো ছাড়তে পারেনি। অমনিতে নিরীশ্বরবাদিনী, কিন্তু প্রসাদের ভাগ সে ছাড়ে না। সন্দেশই হোক, বাতাসাই হোক, শশা পেয়ারা কি আখের টুকরোই হোক, সব নেওয়া চাই। ঘরে সবুজ রঙের কম পাওয়ারের বাল্ব চলছে। নীরজা এদিকে মুখ ফিরিয়েছিলেন। মেয়েকে দেখে পিছন ফিরলেন। শিওরের কাছে ওষুধের শিশি, মেজার গ্লাস, 8খানা ভাঙা বেদানা। বোঝা গেল নীরজা কিছুই ছোননি। খানিকটা দূরে খাটের ওধারে অয়েল ক্লথের ওপর ননির পুতুলের মতো 2টি শিশু ঘুমোচ্ছে, মায়ের নবতম 2টি নাতি। বিথিকা মনে মনে বলল, ছোটদার এই ছেলে দুটি ভারী সুন্দর হবে।
যেমন শিগগির ছেলে মেয়ে চায়নি, তেমনই বেশ হয়েছে, একসঙ্গে দুটি। একসময় এ খাটের আধখানা ভাগ ছিল বিথিকার, সব ব্যাপারে মায়ের সঙ্গে ছিল রেষারেষি। এখন তাকে ছেড়ে দিতে হয়েছে সেই আসর। বাবা পর্যন্ত নাতিদের দৌড়াতে দূরে হেঁটেছেন। বিথিকা হাতের ব্যাগটা খাটের ওপর রেখে এগিয়ে এসে মায়ের কপালে হাত রাখল। টেম্পারেচার কমেছে। মা? নীরজা মুখ না ফিরিয়েই বললেন, আর মা করো না বাপু। বারে, কোথায় আমি বলবো এই কথা? মা বলে আর ডাকবো না? আর তুমি কিনা উল্টো গীত গাইছ। কেন? তোর না ডাকবার কি হয়েছে শুনি? আমি অবাধ্য না তুই অবাধ্য বল? তুমিও কিন্তু কম অবাধ্য নও মা। ওষুধ খাচ্ছ না, পথ্য খাচ্ছ না, কি শুরু করেছ? কি আর হবে ওষুধকে? ওষুধে চিন্তা জ্বর ছাড়ে না, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ছাড়ে মা। আমি সেই সকালে অত কষ্ট করে জলকাদা ভেঙে তোমার ওষুধ নিয়ে এলাম, আর তুমি খাবে না? সেই তো মা, গাছের গোড়া কেটে আগায় জল ঢালছ। আমার অসুখ তো তোমারই জন্যে। বাবা বললে আমার জন্য তার মাথায় টাক, আবার তুমি বলছো আমার জন্য তোমার ইনফ্লুয়েঞ্জা। আমার যে এত দোষ। এবার অধীর হয়ে নীরজা মুখ ফিরিয়ে মেয়ের দিকে তাকালেন। ঠাট্টাই আর কি সব সময় করিস নে খুকু, মানুষের ধৈর্যের একটা সীমা আছে। তাছাড়া তুই যে সব সময় আমার সঙ্গে ফাজলামো করিস, আমি কি তোর সমবয়সী রে? সমবয়সী মানে? তুমি আমার এক জেনারেশন পরে এসেছ। তুমি আমার কোলের মেয়ে, ছোট্ট খুকুমণি, লক্ষ্মী সোনা। এবার ওষুধটুকু খেয়ে ফেলো। গ্লাসে ওষুধ ঢেলে মায়ের মুখের সামনে এগিয়ে নিয়ে গেল বিথিকা। আমার কথা না শুনলে আমি ওষুধ খাবো না খুকু। ওষুধ না খেলে আমিও তোমার কথা শুনব না। ওষুধ খেলে শুনবি তো? আচ্ছা, শুনব। এবার নীরজার মুখে একটু হাসি দেখা দিল। তেতো ওষুধ খেয়েও তিনি হাসলেন, আর সেই হাসি দেখে বিথিকার বড় কষ্ট হল। সত্যি ভারী রোগা হয়ে গিয়েছে মায়ের দেহ, মুখখানি শুকিয়ে কুঁচকে গেছে। 60-এর কাছাকাছি এখন বয়স, কিন্তু বাবার চেয়েও যেন বেশি বুড়ো দেখায়। শুধু দুদিনের জ্বরেই তো ওর এই দশা হয়নি। মা অনেক দিন থেকেই মনে মনে কষ্ট পাচ্ছেন তা বিথিকা জানে, অথচ কি সামান্য ব্যাপার নিয়ে কতগুলি পয়েন্টের ওপর ওরা এত গুরুত্ব দিচ্ছেন বলেই ওদের এত কষ্ট। নইলে এত কষ্ট তো হতো না, বিথিকা ভাবল। কিন্তু মার ওই হাসি দেখে বড় দুঃখ হচ্ছে বিথিকার। মা যা বলবেন সত্যিই তো বিথিকা তা শুনতে পারবে না। তবু এই ছলনাটুকু করতেই হয়, কি আর করা যায়? মাও তো তাকে ছেলেবেলায় ভুলিয়ে টুলিয়ে কত ওষুধ খাইয়েছেন। ওষুধের গ্লাসটা রেখে দিলেন নীরজা। বেদানার কয়েকটি কোয়া ভেঙে বিথিকা দুটি একটি করে মায়ের মুখে তুলে দিল, যেন পাখিকে খাওয়াচ্ছে। খেলাম, এবার আমার কথা শোন। মা, আমি কাপড় ছেড়ে আসি, হাত মুখটা ধুয়ে আসি, তারপরে সে শুনব। এই বুঝি? আমার বেশি সময় লাগবে না খুকু, শুধু একটা কথা শুনে যা। আচ্ছা বলো। তোর মেজ মামা আজ আবার এক সম্বন্ধ এনেছে। ছেলে দিল্লিতে থাকে, ফিনান্স ডিপার্টমেন্ট না কি ডিপার্টমেন্ট আছে, তাদের ভালো চাকরি করে মা। 700-800 টাকা নাকি মাইনে, আরও উন্নতি হবে। হতে থাকুক উন্নতি মা, আমি ততক্ষণে গাটা ধুয়ে আসি। অবাধ্য একগুঁয়ে মেয়ে আমার। দাঁড়া বলছি, দাঁড়া। ও কি মা, তোমার শরীর কিন্তু আরো খারাপ হবে।
জ্বর বেড়ে যাবে। আচ্ছা, বসছি আমি তোমার কাছে। বলো, কি বলবে বলো তো? বলবো আমার মাথা। নীরজা একটু হাঁপাতে লাগলেন। রাগ আর দুঃখ দমন করার জন্য সময় নিলেন একটু। তারপর মেয়ের পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, ছেলেটি কিন্তু সব দিক থেকে ভালো খুকু, বেশ স্বাস্থ্যবান আর লম্বা টম্বা। লম্বা না হলে কি আর পুরুষের চেহারা খোলে? আমার মা বলতেন পুরুষ হবে তাল গাছের মতো। মেয়েরা তার দিকে তাকাবে আর তাদের মাথার আঁচল খসে পড়বে। কিন্তু মা, আজকাল তো মেয়েরা মাথায় আঁচল দেয় না। দেয় না, ভারী বুদ্ধির কাজ করে। কুমারী অবস্থায় আঁচল কেউ দেয় না মা, আমরাও দিতাম না। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সিঁদুর টিঁদুর পরলে, মাথায় আঁচল দিলে কত ভালো দেখায় বল দেখি। একালে রূপসজ্জা নিয়ে মায়ের সঙ্গে আজ আর তর্ক তুলল না বিথিকা। এর চেয়েও গুরুতর বিষয় নিয়ে বহু তর্ক আছে। মা বলতে থাকলেন, গোপনে গোপনে তোর ফটো পাঠিয়ে দিয়েছি। তাদের দেখে তোকে খুব পছন্দ হয়েছে। তোকে যে দেখবে তারই তো পছন্দ হবে মা। ভগবান এই সুখটুকু আমাকে দিয়েছেন। নীরজা প্রসন্ন পরিতৃপ্ত চোখে মেয়ের দিকে তাকালেন। রঙে, নাকে, চোখে, দেহের গড়নে তার মেয়ে এত সুন্দর। একেবারে অপূর্ব সুন্দরী নয় যদিও, ডাক সাইটে নয়, তবুও দেখতে বেশ। লেখাপড়াও যতদূর শিখবার শিখেছে। তবে আরও কটা বছর আগে বিয়ে দিতে পারলে ভালো হতো, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। কর্তার গাফিলতি, বিয়ে দিলেই নাকি মেয়ে পর হয়ে যাবে। মেয়ে তো পর হবার জন্যেই হয়। কিন্তু আর দেরি করবেন না নীরজা, তাহলে এই চেহারা আর থাকবে না। বয়স পার করে বুড়ি করে বিয়ে দিয়ে কি হবে? মেয়ের দিকে তাকালেন নীরজা। নীরজার নিজের দেহ অল্প বয়সেই ভেঙে গিয়েছিল। কত আগে বিয়ে হয়ে গেল, পরপর ছেলে মেয়ে হতে লাগল। তারপর আছে রোগ শোক, দেহের আর থাকে কি? কিন্তু ওর থাকবে। আহা, ভগবান করুন যেন থাকে। আজকালকার মেয়েরা এই সুবিধাটুকু পায় যে বাপের ঘরে পছন্দ মতো লেখাপড়া শিখতে পারে। অল্প বয়সে ছেলে মেয়ে ধরতে হয় না, তাই তো শরীরটা থেকে যায়। কি দেখছো মা অমন করে? তোকে দেখছি মা। আমাকে? হ্যাঁ রে খুকু, দেখছিলাম আর ভাবছিলাম, ছেলে মেয়ে কাছে থাকলে মানুষ যেন বুড়ো হয়েও বুড়ো হয় না। কিরকম? কিরকম আবার? তোকে দেখলে আমার সেই প্রথম বয়সের কথা মনে পড়ে যায় যে। অবশ্য তোর সঙ্গে আমার অনেক তফাৎ, আকাশ পাতাল। তোর এই বয়সে আমি 3 ছেলের মা, পুরো দস্তুর গিন্নি। এই যে তুই রাত দিন চলছিস ফিরছিস, ছুটোছুটি করছিস। আমাদের কালে কি এসব হতো মা? ওরে বাপরে, ঘুমটা একটু খাটু করলে কি নিন্দে, কি নিন্দে! কোনো মিল নেই। কিন্তু এক এক সময় কি মনে হয় জানিস, বেশ মিল আছে। আমি যা হতে পারিনি, তুই তাই হয়েছিস। তোর দিকে চেয়ে চেয়ে দেখি আর ভাবি, যেন সেই বয়সের আমি তোর ভেতর দিয়ে চলছি, ফিরছি, ঘুরছি, বেড়াচ্ছি। তুই আমার সব স্বাদ, সব স্বপ্ন মিটিয়েছিস। তুই আর আমাকে কোনো দুঃখ দিস নে মা, আর দিস নে। মা মেয়ে দুজনের চোখেই ছলছল করে উঠল। বিথিকা আরও এগিয়ে এসে মায়ের কাজ ঘেঁষে বসল। তার কাঁচা পাকা চুলে সিঁথিতে মোটা করে সিঁদুর পরা। মাথাটি আরও কাছে টেনে নিল। তারপর জীর্ণ গালে ঠোঁটে হাত বুলিয়ে দিতে লাগল। সেই মুহূর্তে বিথিকার মনে হল, সত্যি এই যে স্নেহের বন্ধন, নারীর বন্ধন,
এর চেয়ে বড় কিছু আর পৃথিবীতে নেই। এর জন্যে সব দেওয়া যায়, পুরো একটা জীবনও এর কাছে তুচ্ছ। বিথিকা কি তা দিতে পারে না? মেয়ের আদরে নীরজার একটু তন্দ্রার মতো এলো। বিথিকা পা টিপে টিপে এবার বেরোলো মায়ের ঘর থেকে। করিডর দিয়ে কয়েক পা এগিয়ে গেল। পাশেই বর্দার ঘর। এ ঘর একই সঙ্গে তার শোবার আর লিখবার আর পড়বারও। ঘরের দরজা আধখানা ভেজানো, সেই ফাঁকে আলো এসে পড়েছে। ঢাকনির নিচে টেবিল ল্যাম্প জেলে বর্দা কাজ করছেন। মক্কেলের নথিপত্রের মার্জিনে নোট লিখছেন, অথবা আইনের বই পড়ছেন, কে জানে। বিথিকা পায়ের শব্দ মৃদুতর করে চলে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে গুরুগম্ভীর স্বরে ডাক এলো, ফুকু। আশ্চর্য, নিজের কাজে অত মনোযোগী বর্দা মক্কেলের ফাইলে যে নিমগ্ন, তবু কি করে টের পেলেন তার ঘরের কাজ দিয়ে খুকুই যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? রিভলভিং চেয়ারখানা একটু ঘুরিয়ে নিলেন অবনীনাথ। বললেন, এই এলি নাকি? না দাদা, অনেকক্ষণ এসেছি। বাবার কাছে ছিলাম, মার কাছে ছিলাম। বিথিকা যেন ধরা পড়া আসামি, বর্দা যেন উকিল নন, হাইকোর্টের জজ। এই মুহূর্তে রায় দিয়ে দেবেন। 5 বছর, 10 বছর, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। বর্দার ইচ্ছে যে তাই, তাতে কোনো সন্দেহ নেই বিথিকার। তিনি যাবজ্জীবনের দণ্ডই তাকে দিতে চান। তিনি অবশ্য পুরস্কার বলেই দেবেন, কিন্তু বিথিকা যদি তার দানকে পুরস্কার বলেই নিতে পারত। চশমার পুরু কাছের ভেতর দিয়ে অবনীনাথ বিথিকার দিকে তাকালেন। কিসের একটা ভয় আর অস্বস্তি বোধ যেন ছেয়ে গেল সারা শরীরে বিথিকার। দীর্ঘ, উন্নত, সবল, সুন্দর, প্রৌঢ় এক পুরুষ মূর্তি চেয়ারে অনড় হয়ে বসে আছে। বসে বসে দেখছেন। কি দেখতে চাইছেন তিনি? বাবার দৃষ্টি নয়, মায়ের দৃষ্টি নয়, অনুরাগী বন্ধুদের দৃষ্টি নয়, এ ভিন্ন একজোড়া চোখ। কি জানতে চাইছেন তিনি? তার কি জানবার কিছু বাকি আছে? না, নেই তো। তিনি এখন সেই জানাকে না জানার সামিল করতে চান। তিনি হাঁকে না করে দিতে চান, আর নাকে হাঁ করতে চান। তার দুটি চোখ সেই প্রবল ইচ্ছারই প্রতিফলক। তার দুটি চোখ এখন কঠিন, নির্মম এক শাসকের চোখ। আচ্ছা, তুই এখন যা। চেয়ার ঘুরিয়ে নিলেন অবনীনাথ, ফের নিজের কাজে মন দিলেন। মিথিকার একবার ইচ্ছে হল আরও একটুকাল দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে বর্দার পিঠ দেখে। রোমশ প্রশস্ত পৃষ্ঠদেশ, বেশ দেখবার মতোই। বর্দার চোখের মতো তার এই পিঠ ভয়ঙ্কর নয়। ও পিঠে ছেলেবেলায় কতদিন কত প্রশ্রয় পেয়েছে বিথিকা। শুধু কি পিঠে, বুকে, কাঁধে, কোথায় না তুলেছেন তাকে বর্দা। সবাই আহ্লাদ আহ্লাদ করে, বর্দা কি তাকে কম আহ্লাদ দিয়েছেন এক সময়? নিজের পিঠকে বর্দা বলতেন আফ্রিকা মহাদেশ। চল খুকু, তোকে আফ্রিকা মহাদেশে নিয়ে যাই। বর্দা বলতেন দুটি কাঁধ নাকি তার পামির মালভূমি, আর মাথা হিমালয়ের চূড়া। ভূগোল শেখাতেন তাকে বর্দা। সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে এলো বিথিকা। নিজের ঘরে ঢুকল, আলো জ্বালল। ছোট্ট, সুন্দর, পরিপাটি করে গুছানো তার এই ঘর। জানলার ধারে খাট, খাটে ফেনো নিভো বিছানা, র্যাকে একটা বইও এলোমেলো নেই। টিপয়ের ওপর ফুলদানিতে রজনীগন্ধা। ভারী মমতা এই ঘরের ওপরে বিথিকার। তবু আজকাল মাঝে মাঝে মনে হয় খাঁচা, সোনার খাঁচা। দৌড় ভেজিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি বদলায় বিথিকা। জামার বোতাম খুলতে থাকে। অমন যে রাশভারী স্বভাবের বর্দা, তার আদরও তো কম পায়নি বিথিকা। কিন্তু সেই বর্দা আর নেই।
তিনি বদলে গেছেন। একদিনে নয়, দিনে দিনে বদলেছেন। তিনি বিথিকার পোশাক আশাক পছন্দ করেননি, চালচলনও না। তার বন্ধুদের দেখে মহাবিরক্ত হয়েছেন। তবুও বিথিকা নিজের ধরনে, নিজের ধারণায় বেড়ে উঠেছে। বরদাকে পাশ কাটিয়ে বন্ধুমণ্ডলী নিয়ে আর একটা ভূমণ্ডল গড়ে তুলেছে। কিন্তু মাঝে মাঝে বরদাকে এমন করে হারাবার জন্যে দুঃখ হয় বিথিকার। বরদার মনের মতো হয়ে তাকে ফের জয় করে নেওয়ার জন্যে লোভও হয়। গোপনে গোপনে বিথিকা এখনো বরদার ওপর প্রবল আকর্ষণ বোধ করে। বিথিকা এখনো বলে, এখনো স্বীকার করে, হ্যাঁ, পুরুষের ওই রকমই হওয়া উচিত। পুরুষের মূর্তি বিথিকা বরদার মধ্যেই প্রথম দেখেছিল যে, ঠিক ওই রকম দীর্ঘ, দৃঢ়তা, একটু বা দম্ভ, কর্মক্ষেত্রে সাফল্য, নিজের শক্তির ওপর বিশ্বাস, আর সেই সঙ্গে বৃহৎ পরিবারের আত্মীয় স্বজন ও বাইরের বন্ধুজনের জন্য ত্যাগ। এত গুণ কাকে না লুব্ধ করে! বরদা নিঃসন্দেহে আদর্শ পুরুষ। স্বামীকে নিয়ে বড় বৌদির মনে মনে যে গর্ব, তা কি অকারণ? বিথিকাও একসময় ভাবত তার স্বামী বরদার মতোই হবে। পৌরুষের এই বিশেষ প্রকাশটি বিথিকার মনকে অনেক অনেক দিন ধরে, আর বোধহয় এই সেদিন পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছিল। এখনও তা একেবারে কেটে যায়নি। তবে পৌরুষের নানা প্রকাশ সে নানাজনের মধ্যেই দেখেছে। এমন অনেক প্রফেসরকে দেখেছে যাদের চেহারা নেই, বাকশক্তি দুর্বল, কিন্তু পাণ্ডিত্য আছে। সেই পাণ্ডিত্যের মধ্যেই তাদের পৌরুষ। এমন অনেক গুণীকে দেখেছে, শিল্পীকে দেখেছে, যাদের গুণ অনেক মারাত্মক দোষের সঙ্গেই বিজড়িত। তাদের গুণ যেন খনির ভেতরের অবিশুদ্ধ ধাতু। তবুও বিথিকা মনে মনে স্বীকার করেছে, ওই গুণের মধ্যেই তাদের পৌরুষ। এই 24 বছর বয়সে পুরুষ তো বিথিকা কম দেখেনি। দেখতে ভালো লেগেছে। পুরুষের সঙ্গ যে তার ভালো লাগে, এ কথা সে কখনো অস্বীকার করেনি। পুরুষ তাকে রেখে আনন্দ পায়, তা সে দেখেছে। তার সঙ্গে কথা বলেও আনন্দ পায়, তার সান্নিধ্যেও আনন্দ পায়, তাও লক্ষ্য করেছে, অনুভব করেছে। আর তাদের সেই পাওয়ার মধ্যে নিজের এক বিশেষ ধরনের স্বীকৃতিও পেয়েছে। এ কথা অস্বীকার করে কি হবে? তবু এত পুরুষের মধ্যে বরদা যে একজন পুরুষের মতো পুরুষ, বিথিকা তা আজও মানে। কিন্তু একমাত্র পুরুষ নয়, এ কথাও ঠিক। শাড়ি পাল্টে ঘড়ি খুলে পাশের বাথরুমে ঢুকল বিথিকা। ফ্ল্যাট সিস্টেমে বাড়ি, প্রত্যেক ফ্লোরেই বাথরুম আছে। দোতলা তিনতলার দুটো ফ্ল্যাটই তাদের ভাড়া নিতে হয়েছে। পাশেই জায়গা কেনা আছে, সেখানেই নিজেদের বাড়ি উঠছে। কাছাকাছি থাকলে দাদাদের দেখাশুনো করতে সুবিধে হবে, তাই তো এত দূরে আসা। বাথরুমে এসে সাবান মেখে মুখ হাত ধুতে লাগল বিথিকা। পুরুষ অনেককে দেখেছে, দাদাদের বন্ধুদের অনেকেই শেষ পর্যন্ত বিথিকার বন্ধু হয়েছেন। বরদারও কোনো কোনো বন্ধু বাদ যাননি। এসব মনে পড়লে বিথিকার হাসি পায়। তাদের কাউকে কাউকে দুষ্টুমি করে বিথিকা বেশ কাবু করে ফেলেছিল। কিন্তু অল্প বয়সের সেই দুষ্টু বুদ্ধি এখন আর বিথিকার নেই। সে বিথিও বদলে গেছে। এখনকার বিথিকা যেন আরেক বিথিকা। মা যেমন তার মধ্যে নিজের যৌবন স্মৃতিকে দেখে, বিথিকাও তেমনি একটু সরে দাঁড়িয়ে যেন আরেক বিথিকাকে দেখতে পায়। যে বিথিকা ঠিক আগেকার মতো তরল নয়, চপল নয়, চাপল্য যার মুখোশ মাত্র। যে বিথিকা নিজের সমস্যায় জর্জর, যে বিথিকা একটি দ্বিধার দোলায় এখনো দোলে। অনেককে দেখেছে বিথিকা, কিন্তু কখনো কি ভেবেছিল যে পুরুষ অনেকের চোখেই প্রায় নির্বিশেষ, তাকে সে বিশেষ চোখে দেখবে?
বাথরুম থেকে বেরিয়ে ফের দোতলায় নামল বিথিকা। ঢুকল খাবার ঘরে। ছোট বৌদি মন্দিরার আর তর সয় না। এরই মধ্যে ডাকাডাকি শুরু করে দিয়েছে। লম্বা টেবিলের দুপাশে সারি সারি 8খানা চেয়ার পাতা। ভাইপো ভাইজিদের দল খেয়ে উঠে গেছে। সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয়েছে টেবিলও। সবাই তো আর একসঙ্গে হয় না। তাছাড়া এক অন্নে থাকলে কি হবে, রুচি ভিন্ন, সময়ও ভিন্ন। সেজদা নদা চাকরি নিয়ে সপরিবারে বাইরে, একজন ডিব্রুগড়ে আর একজন জব্বলপুরে, একজন রেলে আর একজন অর্ডিন্যান্সে। বাড়ি এখন প্রায় খালি। শুধু মেজদা একাই এত বড় খাবার ঘরটা জমিয়ে বসে আছে। বিথিকা তার সামনের চেয়ারে গিয়ে বসল। অরিন্দমের বেশ বড়সড় চেহারা। এখনো শরীরচর্চা করে। মাংসপেশিগুলি সেই শক্তির স্বাক্ষর ধরে রেখেছে। একটু দূরে বসে খাচ্ছে ছোটদা অলোকেশ। ছোট বৌদি মন্দিরাকে জোর করে তার পাশে বসিয়ে দিয়েছেন বড় বৌদি। তারপর নিজেই পরিবেশন করতে শুরু করেছেন। বিথিকা বলল, হো কি বৌদি, তুমি কেন? আমাদের মালতী কোথায় গেল? অনিমা পুষ্টাঙ্গী, বাড়ির বড় বউ। স্বামী শুধু বয়সে নয়, সব ব্যাপারেই যে বড় সে সম্বন্ধে অনিমা সচেতন। কিন্তু সেই অহংকারকে কিভাবে সংযত করতে হয় তা তিনি জানেন। বেশ বা সাদাসিদে, আচার আচরণেও তাই। তবু ব্যক্তিত্ব চোখে পড়ে। সেই সঙ্গে মুখের প্রসন্ন মাধুর্যটুকুও দৃষ্টি এড়ায় না। অনিমা বললেন, মালতী কি আর আছে? ওর স্বামীর নাকি অসুখ, তাকে দেখতে চলে গেছে। খোঁজ খবর তো কিছু রাখবি না তুই? অরিন্দম বলল, কোথায় থাকিস বলতো খুকু? কলেজ থেকে সোজা বাড়ি চলে আসবি তা নয়, কোথায় টোটো করিস সারাদিন? মেজটা বলবান হলে কি হবে, বিথিকা তাকে বর্দার মতো অত ভয় করে না। মেজরা ধমকের মধ্যেও কোথায় যেন একটু সস্নেহ প্রশ্রয় থাকে। বিথিকা বলল, বারে, আমার বুঝি কোনো কাজ থাকতে পারে না? রিসার্চের কাজে আমাকে মাঝে মাঝেই ন্যাশনাল লাইব্রেরিতে যেতে হয়। তুমি বিশ্বাস না করলে কি করব? অরিন্দম অনেকখানি রুটি তরকারি একসঙ্গে মুখে পড়ে দিয়ে বলল, অর্থাৎ কিরকম রিসার্চ শুনি? কি সার্চ করে বেড়াচ্ছিস? হুম হুম বিথিকার দিকে তাকিয়ে একটু হাসে অরিন্দম। অনিমা থালাই করে মাছ নিয়ে এলেন। হাতায় করে প্রত্যেকের পাতে দিতে দিতে বললেন, কথাটা মিথ্যে বলনি ঠাকুরপো। রিসার্চের নামে খুকু এখন নিজেই নিজের ঘরবাড়ি খুঁজে বেড়াচ্ছে। অরিন্দম বলল, ও আবার কি খুঁজবে? ও যদি খুঁজবে আমরা আছি কি জন্যে? এই কুকু, তুই মোটেও ভাবিস নে যে তুই তোর পছন্দ মতো একটা যা তা কিছু এ বাড়িতে করতে পারবি। আর বাড়ির বাইরে তো যেতেই পারবি নে, যেখানেই যাবি সেখান থেকে ধরে নিয়ে আসবো। আমাদের পছন্দ করা ছেলের সঙ্গে আমি দাঁড়িয়ে তোর বিয়ে দেব। আমি একাই যথেষ্ট। বর আসবে, একজন পুরুতকে ডেকে আনবো, বলবো মন্ত্র করে যান। শব্দরূপ ধাতুরূপ গ্রাহ্য করবেন না, শুধু অনুস্বর বিসর্গগুলি মাঝে মাঝে থাকলেই হলো। আর তোকে আমি পাঁজাগোলা করে নিয়ে এসে আলপনা আঁকা পিড়িতে বসিয়ে দেব। তুই বিয়ে করবি না, তোর ঘাড় করবে, বুঝলি কুকু? বিথিকা এক টুকরো মাছ ভেঙে মুখে দিয়ে হেসে বলল, সে কি কো মেজদা, এই বুঝি তোমার অভিসন্ধি? বাদ্য নেই, বাজনা নেই, অমন নিখরচায় আমার বিয়েটা সারবে? আর বিয়ের জন্য যে টাকাটা বরাদ্দ আছে তাই দিয়ে বুঝি তোমার নতুন বিজনেসে নতুন এক্সপেরিমেন্ট শুরু হবে? অরিন্দম বলল, আমাদের কথা মতো তুই যদি চলিস, তোদের বিয়েতে আমরা রাজসূয় যজ্ঞ করব। আর যদি ঝামেলা করো বাবা, তাহলে ওই ব্যবস্থা, হাতকড়ি লাগিয়ে বিয়ে। আর বৌদি, তোমরা তো বোধহয় ডজনখানেক ছেলের সঙ্গে এখন কথাবার্তা চালাচ্ছ। কেউ এসডিও, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিলেত ফেরত ডাক্তার, আরও কে কে আছে না জানি। একজন উপমন্ত্রীও তো আছে বোধহয়।
আর আমাদের খুকুর কাছে যেসব আবেদন নিবেদন আছে, যে লম্বা ওয়েটিং লিস্ট আছে ওর কাছে, তাতেও কি মেরে কেটে ডজন 2 ক্যান্ডিডেট দাঁড়াবে না? সব মিলিয়ে একটা স্বয়ংবর সভা ডাকলে কেমন হয়? কয়েক থাবায় অরিন্দম খাওয়া শেষ করে উঠে বলল। তারপর ফের হাসতে হাসতে বলল, স্বয়ংবর সভার আইডিয়াটা কিন্তু বেশ, যাই বলিস। তবে পণটা ঠিক করে নিতে হবে। ধনুর্ভঙ্গ না লক্ষ্যভেদ, নাকি আধুনিক কালের তর্কযুদ্ধ? এক লাফে বেরিয়ে গেল অরিন্দম, কিন্তু যাওয়ার আগে একটু কুকীর্তি করে গেল। এঁটো হাতটা ঘষে দিয়ে গেল বিথিকার ডান গালে। বিথিকা বলে উঠল, দেখো দেখো, কাণ্ড দেখো, ভাল লাগে না। বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে গালটা মুছে নিল বিথিকা। আসলে বিথিকা যে খুকুই। তার জীবনের নানা জটিল সমস্যা, তার দ্বিধা দ্বন্দ্ব সবই যে তুচ্ছ হাস্যকর ব্যাপার। এ কথাটাই যেন একটা বিরাট অট্টহাসি দিয়ে মেজদা তাকে বুঝিয়ে দিয়ে গেল। বিথিকা মনে মনে বলল, কিন্তু যতই হাসো মেজদা, তুমিও এক বিরাট শিশু। 40 বছরেও তোমার বয়স বাড়েনি। এই বিপুল দেহের মধ্যে তুমি এক শিশুর, বড়জোর একটি বালকের মন নিয়ে বাস করছ। তবু এক হিসাবে মেজদা বেশ আছে। বিথিকা ভাবল, বেশ আছে মেজদা। বিয়ে থা করল না, বোধহয় করবেও না কোনোদিন। কোনো মেয়েকে কাছে ঘেঁষতে দিল না, ঘেঁষলও না কোনোদিন। সারা জীবনটা এক ব্যবসা থেকে আর এক ব্যবসায় গিয়ে আর কম লোকসান থেকে বেশি লোকসানের বাহাদুরি দেখিয়ে দেখিয়ে কাটিয়ে দিল। প্রেম শব্দটি শুনলেই নাকি মেজদার হাসি পায়। পায়ের তলায় কি কোমরে সুড়সুড়ি দিলে মানুষ যেমন হাসে, মেজদাও তেমন করেই হাসে। মেজদা কি গোপনে গোপনে কাউকে ভালোবেসেছিল? তাকে পায়নি, সেই জন্যেই এই অবস্থা। কে জানে। বিথিকা অনেক জানবার চেষ্টাও তো করেনি। বাইরে থেকে মেজদার জীবন খুবই সহজ সরল অনাড়ম্বর, কিন্তু ভেতরে সব দরজা বন্ধ। অবসর সময়ে ডিটেকটিভ উপন্যাস পড়ে মেজদা, কি দাবা খেলে। কিন্তু ইচ্ছে করেই হোক কি চেষ্টা করেই হোক আর নিজের স্বভাব থেকেই হোক, মেজদা ভালো না বাসতে পারার শক্তি আয়ত্ত করে ফেলেছে। সে কি সকলের দ্বারা হয়? বিথিকা নিজের মনে মনে বলল, ঠিক মেজদা, ভালো না বাসতে পারাও একটা ক্ষমতা। সেই ক্ষমতা কি করে পাওয়া যায় আমাকে একটু বলে দিও তো। ভালো না বাসতে পারার মন্ত্রটা একটু শিখিয়ে দিও আমাকে। খুকু, তোকে আর একখানা মাছ দিই, তোর ভাত যে পড়ে রইল। বড় বৌদি আবার ঘুরে এসে ওর পাতের কাছে দাঁড়ালেন। না বৌদি, আর খেতে ইচ্ছে করছে না। কেন যে ইচ্ছে করছে না তা তো জানি ভাই, কিন্তু না খেয়ে খেয়ে শরীর শুকরে চলবে? খেতেও হবে, পড়তেও হবে, আবার আমাদের কথা শুনতেও হবে। আমরা যা বলছি তা তোমার ভালোর জন্যই বলছি কুকু। বাড়ি শুদ্ধ লোক এক কথা বলছে, আর তুমি আর এক কথা বললেই তো হবে না। এখানে সবাই তোমার চেয়ে বয়সে বড়, অভিজ্ঞতায় বড়। তাদের কথা শুনলে তোমার ভালো বই মন্দ হবে না। হ্যাঁ, তা তো হবে না, কিন্তু তাই বলে তুমি মাছখানা দিয়েই ফেললে বৌদি? এটা কার ভাগের মাছ দিলে? তোমার না? না, মন্দিরার। ও তো এখনো মাছ খেতে শিখলই না। ভালোই যে বাসে না মাছ, ওকে একটু রাবড়ি বানিয়ে দিয়েছে। বিথিকা চোখ তুলে তাকালো ছোট বৌদির দিকে। মন্দিরাও মৃদু হাসল। এখনো মাছটা ধরতে পারলি না ছোট বৌদি? মন্দিরা হেসে মাথা নাড়ল। গুজরাটি মেয়ে, যদিও বাংলাদেশে অনেক দিন আছে, শান্তিনিকেতনে পড়েছে, কিন্তু মাছটা এখনো ওর প্রিয় খাদ্য হয়ে ওঠেনি। একেবারে যে খায় না তা নয়, কচ্চিৎ কখনো কালে ভদ্রে খায়। আর সব ভালোই শিখেছে। বাংলাও চমৎকার বলে, রবীন্দ্রসঙ্গীতও চমৎকার গায়। আগে তো নাচত, সেই নাচ দেখেই তো ছোটদার মনের ময়ূর নেচে উঠেছিল। একেবারে আমেদাবাদ পর্যন্ত ছুটে গিয়েছিল ছোটদা।
তবে ছুটোছুটি স্বার্থ। ভারী সুন্দর বউ হয়েছে, ভারী মিষ্টি চেহারা। প্রথম প্রথম বাড়িতে অবশ্য একটু গোলমাল হয়েছিল, মা বেঁকে বসেছিলেন, কিন্তু বউয়ের মুখ দেখে ভুলে গেলেন। স্বভাবেও মানিয়েছে বেশ। দুটিতে পাশাপাশি বসে আছে যেন কিন্নর কিন্নরী। ছোটদা অবশ্য নাচতে পারে না, কিন্তু তাই বলে ওর উঠোন বাঁকা নয়। ইনকাম ট্যাক্সের পদস্থ অফিসার, মোটা মাইনে পায়। এবার তো প্রমোশন নিয়ে বোম্বেতে বদলি হলো, মন্দিরাকে সঙ্গে নিয়ে যাবে। নামটা ছোটদার বেশ পছন্দ হয়েছে, বিথিকারই দেওয়া নাম। এর আগে ওর নাম ছিল সরস্বতী সারাভাই। মাছটা কেন ফের দিলে বৌদি? আমার খেতে ইচ্ছে করছে না। বড় বৌদি ধমক দিলেন। আবার খাও বলছি, নইলে কিন্তু জোর করে মুখের মধ্যে আমি গুজে দেব। খাও। আর চিন্তা ভাবনা অত করো না, আমাদের কথা শোনো। কাল কিন্তু আর তোমার বেরোনো চলবে না, কাল তোমাকে দিয়ে আমাদের দরকার আছে। মিথিকা বুঝতে পারল আর এক দল আসবে তার রূপ গুণ যাচাই করতে। কিন্তু বৌদি, আমার তো দরকার নেই। আমাদের দরকারেই তোমার দরকার। তোমার কি ধারণা, বাপ মা দাদা বৌদিরা দেখে শুনে বিয়ে দিলে সে বিয়ে তোমার সুখের হবে না? আমরা তো বলি তাতেই বেশ সুখী আছি। শেষ পর্যন্ত সেই সুখটাই টেকে খুকু। একজনের দেখা ভুল হতে পারে, কিন্তু 10 জনের একসঙ্গে ভুল হয় না। মিথিকা বেশ বুঝতে পারছে এসব বড়দার কথা, বৌদির মুখ থেকে বেরিয়ে আসছে মাত্র। বড়দা বাড়িতে বেশি কথা বলেন না, কোনো তর্ক করেন না, যুক্তি দেখান না। মিথিকার সঙ্গে তো নয়ই, তার সওয়াল জবাব সব কোর্টে। কিন্তু বাড়িতে তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, বাড়িতে তিনি শুধু রায় দেন। বৌদি শুধু তার মনের কথা মাঝে মাঝে জানতে পারেন এবং ব্রডকাস্ট করেন। তোমার কি ধারণা, শুধু নিজেরা দেখে শুনে বিয়ে করলেই মানুষ সুখে শান্তিতে থাকে? অন্যরকম হলে থাকে না। এ বাড়িতে আমাদের অলোকেশই না হয় এক কাণ্ড করেছে, কিন্তু আমরা কয়েক যা, আমরা তো সেই পুরনো ধারাতেই এই জীবন চালিয়ে এলাম। আচ্ছা বলো তো, আমরা কি খুব অশান্তিতে আছি? ও, আমরা মানে তুমি আর বড়দা? আচ্ছা আচ্ছা, তাই না হয় ধরো। ওরে বাবা, মাঝে মাঝে খরচপত্র নিয়ে তোমাদের দুজনের যে ঝগড়া লাগে, তাতে তো আমার এক এক সময় ভয় হয় এই বুঝি তোমাদের চিরতরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। টেবিলের ওপাশে অলোক আর মন্দিরা দুজনেই হেসে উঠল। অনিমাও হাসলেন, বললেন, তাহলে বুঝি তুমি বাঁচো? হ্যাঁ, এই বুঝি তোমার মতলব আমাকে তাড়িয়ে টুকটুকে একটি নতুন বউ আনবে আর তাকেই বড় বৌদি বলবে? না বৌদি, সে লোক আমার নেই গো। বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলেও এমন আর একজন বড় বৌদি আমরা পাব না, তা কি আমরা জানি নে? থাক থাক, হয়েছে, আর অত তোষামোদের দরকার নেই বাপু। বিবাহ বিচ্ছেদ হবে না, সে পথ বন্ধ। যত ঝগড়াঝাটি লাঠালাঠি ফাটাফাটিই করি, আমরা এক ঘরেই থাকব। বড়জোর 2 দিন কথা বলা বন্ধ করে মুখ ফিরিয়ে থাকতে পারি। কিন্তু আজকাল তোমাদের মধ্যে যা হচ্ছে তুমি নিজে ভালো করেই জানো। সেই জন্যই তো ভয় খুকু, সেই জন্যই তো আমাদের এত অমত, সেই জন্যই তো পই পই করে তোমাকে বারণ করছি। আচ্ছা আচ্ছা, থাক বৌদি, এখন ওসব আলোচনা থাক না। দোহাই তোমার, তোমাদের যা বলবার তা তো এতদিন ধরে বলেছ, আমি তো রোজ শুনছি। বলো, নতুন করে আর কি শুনব? বেশ বেশ, শোনো না। অনিমা মুখ ঘুরিয়ে চলে গেলেন। বিথিকা উঠতে যাচ্ছিল, কিন্তু অলোক এসে এঁটু হাতে ওর সামনের চেয়ারে বসল। যাস নে খুকু, আমারও একটা কথা আছে। মন্দিরাও উঠে পড়েছিল। যাওয়ার সময় বাঁ হাতে বিথিকার কাঁধ একটু নেড়ে দিয়ে বলল, তোমরা ভাই বোনে কথা বলো, আমি যাচ্ছি ঠাকুরজি। বিথিকা ছদ্মকোপে ধমক দিয়ে বলল, ফের ঠাকুরজি, তোমাকে বলিনি ওসব ডাকলে আমার ভালো লাগে না?
ওসব এখন অচল হয়ে গেছে। তুমি বুঝি পুরনো বাংলা উপন্যাস পড়ে পড়ে ওসব অচল শব্দের স্টক বাড়াচ্ছ, না? মন্দিরা হেসে বলল, বড় মিষ্টি লাগে, যাই বলো। ও চলে গেলে বিথিকা বলল, তোমার আবার কি কথা ছোড়দা? হাতে এঁটো শুকিয়ে আটা হয়ে গেল। চলো উঠি এবার। না, শোন না, একটু বস। আমি লক্ষ্য করছি তুই কদিন ধরে এসব কথা এড়িয়ে যাচ্ছিস, কিন্তু আমারও তো যাওয়ার সময় হয়ে এলো রে। 2 দিন বাদে আমাকে বোম্বে গিয়ে জয়েন করতে হবে। যদিও প্লেনেই যাব, কিন্তু বাঁধা ছাদা তো কিছু হয়নি, সবই বাকি। এরপর আর আমার সময় হয়ে উঠবে না। এখনই কথাটা সেরে নিই না রে, এবার একটা ডিসিশনে আসা দরকার। বিথিকা একটু হাসল। ছোটদা, তোমার ডিসিশন তো তুমি 2 বছর না 2.5 বছর আগেই নিয়েছ। আমার ডিসিশনও আমি প্রায় ওই সময়ই নিয়ে রেখেছি। না খুকু, তোর ডিসিশন ফাইনাল হতে পারে না। আচ্ছা, তবে কি সেমিফাইনাল? তোর সাথে কথা বলা না তো, এটা হাসবার কথা নয়। তোর ডিসিশন বদলাতে হতে পারে খুকু। গায়ের চড়ে ছোটা? তুমিও কি মেজদা হলে নাকি? খোঁচা খেয়ে অলোক একটু চুপ করল। এ বিষয়ে সে অব্যাপারী নয়। প্রেমকে মেজদার মতো সে ঠাট্টা করে না। তার মধুর কোমল অপরূপ অভিজ্ঞতা তার আছে। সে প্রেমের বেদনাও জানে, আনন্দও জানে। মিলনের পথে শত বাধাবিঘ্নের সঙ্গে তারও যে পরিচয় আছে। অনেক যত্নে অনেক আয়াসে একটি একটি করে সেসব বাধাকে দূর করতে হয়েছে, কিন্তু সব দুঃখ তো আজও বিদূরিত নয়। সে গুজরাটি পরিবারের সঙ্গে পূর্ণ আত্মীয়তা আজও যে সম্ভব হয়নি। একটি রমণীয় উদ্যান থেকে একটি অতি মনোরম ফুলকে সে তুলে এনেছে। তারা বলেছেন ছিঁড়ে এনেছে। মন্দিরা অবশ্য সবই মানিয়ে নিয়েছে, শুধু 2-1টি আচার বিচার আর খাবার টেবিলের 2-1টি আইটেম ছাড়া সে প্রায় সবই গ্রহণ করেছে। তবুও তার আরেক দিক এখনো একেবারে বন্ধ। মাঝে মাঝে বিমনা হয়ে জানলায় গিয়ে দাঁড়ায় মন্দিরা। কি দেখে কে জানে? নালার জল দেখতে দেখতে সে সবরমতীর কুল দেখে কিনা কে জানে। অলোকের মনে হয় নদীর মতো নারীরও 2টি কুল। সেই 2 কুলের ভেতর দিয়েই সে স্বাভাবিক স্রোতে বয়ে চলে। একটি কুল ভেঙে হয়তো দেওয়া যায়, বন্ধ করা যায়, কিন্তু তা বড় কষ্টের। তাদের খুকুও কি সেই পরিকল্পনাই করছে? সেই কষ্ট কি সহ্য করতে পারবে? পারলেও কি তা খুকুকে পারতে দেওয়া যায়? তোমার কথা শেষ তো ছোটদা? উঠি এবার। শেষ কিরে, আরম্ভই তো হলো না। তাহলে বলে ফেলো যা বলবার। আমার বড্ড ক্লান্তি লাগছে, আমি এবার শোবো। শোনো, আচ্ছা রুচি বলেও তো একটা বস্তু আছে। আছে বই কি, তুমি রূপের কথা বলছো তো? একজনের রুচির সঙ্গে 10 জনের রুচি যখন মেলে তখনই সোনায় সোহাগা, যখন মেলে না তখন শুধু সোনা। হত শিওর হয়েও না খুকু, গিলটি না হোক 14 ক্যারেটও কিন্তু হতে পারে। হোক না, তাই তো এখন বাজারে চালু। তারপর এত কাছাকাছি প্রায় আত্মীয়ের মধ্যে তুই যাই বলিস না কেন খুকু, আমি তো এর মধ্যে কোনো রোম্যান্টিক দেখছি নে। তার কি করা যাবে বলো? সবাই তো আর তোমার মতো অত বোম্বে আমেদাবাদ ছুটতে পারে না, চান্সই পায় না, হয়তো দরকারই বোধ করে না। কেউ কেউ হয়তো নিজের ঘরের কোণেই আমেদাবাদকে পেয়ে যায় ছোটদা। পেতে পারে, কিন্তু তার রুচির প্রশংসা তো করতে পারি নে। তার কল্পনা শক্তি বলে কিছু নেই। আবার রুচি, আবার কল্পনা। কল্পনা কি শুধু দূরের জনকে কাছে আনে? কাছের জনকেও দূরে নিয়ে দেখতে জানে না? সব কাব্য রাখ খুকু, শুধু কাব্য দিয়ে জীবন চলে না। কাব্যের নিয়ম আলাদা, জীবনের নিয়ম আলাদা। কাব্যের আগুনে
কারো একগাছা চুলও পড়ে না, কিন্তু একটা জ্বলন্ত দেশলাইয়ের কাঠিতে একটা গোটা বাড়ি, এমনকি একটা গোটা শহর পুড়ে মরতে পারে। দাঁড়াও ছোটদা, দাঁড়াও। আমি দমকলের ওপরে কিছু ভরসা রাখি। কাপের মূল্য যে এত কম তা তোমার কাছে এই প্রথম শুনলাম। মূল্য কম তো বলিনি, আমি বলছি নিয়ম আলাদা, উপভোগের ধরন আলাদা। একটু চুপ করে থেকে অলোক ফের বলল, সে তো শুনছি একেবারেই একা, আর তার কেউ নেই। হ্যাঁ, ঠিকই শুনেছ, কিন্তু আর একজন যখন যাবে তখন তারা দুজন হবে। তোমরা গেলে জনসংখ্যা আরও বাড়তে পারে। সাধারণ আত্মীয়কে তোমরা ইচ্ছে করলেই পরমাত্মীয় বানিয়ে নিতে পারো। সে আশা তুমি মোটেই করো না খুকু, আমাদের বাদ দিয়েই তোমায় চলতে হবে। তা জানি, যেমন আমেদাবাদকে বাদ দিয়ে আর একজনের চলছে কি আর চালিয়ে নিতে হচ্ছে। উপায় কি বলো? মাঝে মাঝে জীবন দুপায়ে চলে না, এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। আবার কাব্য, উপমা আর রূপক ছেড়ে দিয়ে কথা বল খুকু। জীবন বড় স্থূল, বড় নিষ্ঠুর। জীবন ওসব রূপকের ধার ধারে না। শুধু বুঝি রূপের ধার ধারে, তাই না ছোটদা? তুই ভুলে যাচ্ছিস, একটা রুচির প্রশ্ন এসে যাচ্ছে। দেখ, ডিভোর্স এদেশে এখন চলছে, চলবেও, কিন্তু মেয়েই হোক ছেলেই হোক, ডিভোর্সের সম্মান যেমন অন্য দেশে কম, এদেশেও তেমন রাতারাতি বাড়বে বলে কিন্তু আমার মনে হয় না। যেখানে প্রাণ নিয়ে টানাটানি, সেখানে সম্মানের কথা। আচ্ছা খুকু, তোর ভয় করে না? যার একজনের সঙ্গে বনিবনা হলো না, তার যে আর একজনের সঙ্গে হবে। হবেই যে এমন কথা যেমন বলা যায় না, হবেই না এ কথাও তো জোর দিয়ে বলা ঠিক নয়। আমরা চাই বা না চাই, অনেক আনসার্টিনিটি জীবনে মেনে নিতে হয়। তাদের মধ্যে মিলন শতদল বোধহয় সবচেয়ে অনিশ্চিত ছোটদা। কিন্তু তুমি শুধু তার দোষগুলির কথাই তুললে বলো, একটি গুণও তার দেখলে না। দেখব না কেন? আশ্চর্য! সে একজন আর্কিওলজিস্ট, ইন্ডিয়া গভর্নমেন্টে চাকরি করে। বয়স হিসাবে চাকরি তার ভালো, মাইনেও ভালো। খোরাখুরির কাজে তার যা উৎসাহ, তাতে মৌর্য আমলেরই হোক কি গুপ্ত আমলেরই হোক, নিরেন পক্ষে এখনকার কংগ্রেসি আমলের একটা গর্তট আবিষ্কার করে যদি বসে, তো আমি অবাক হব না। আর কিচ্ছু নেই? আর তো গুণের মধ্যে দেখি মন টানা গুণ। সে তোকে এমনভাবে টেনেছে। এতক্ষণে বিথিকার মুখে হাসি ফুটল। ঘর থেকে বেরিয়ে দুজনেই বেসিনের কাছে এলো। অলোক কল খুলে নিজেই হাত ধুতে যাচ্ছিল। বিথিকা খপ করে তার হাতখানা ধরে ফেলে বলল, এসো, আমি ধুইয়ে দিচ্ছি। জল ভিজিয়ে রাখো একটু। এত শুকনো এটো কি সহজে ছাড়ে? আহা, অত টানাটানি করছো কেন? সবার সামনে তো মন্দিরা এসে তোমার হাত ধুয়ে দিতে পারবে না, তখন এই বাঁদিকেই দিতে হয়। বোনের উল্লাস আর উচ্ছলতা দেখে অলোক আপত্তি করল না। বিথিকা দাদার হাত ধুয়ে দিতে দিতে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর কদিনই বা সে দাদাকে এমন করে আদর করে হাত ধুয়ে দিতে পারবে? 2-1 দিনের বেশি তো নয়। হয়তো এই তার শেষ হাত ধরা, শেষ হাত ধোয়ানো। শুনছিলেন আজকের গল্প লাদিনী। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গল্পে থাকবে। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।